Hello everyone. I welcome you all in our BSc Academy আগরতলা ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আবার আমাদের BSc একাডেমি ইউটিউব চ্যানেলে। আমরা ব্যাংকিং সিরিজ শুরু করলাম। অলরেডি 3টা পার্ট আমরা হয়ে গেছে, ওইগুলি দেখবেন 1, 2, 3। এটা আমাদের 4 নাম্বার পার্ট। আজকে আমরা শুরু করব টাইপস অফ ব্যাংকিং। ঠিক আছে, কি কি টাইপস আছে? আমরা টাইপস অফ ব্যাংকস দেখলাম, এখন আমরা দেখব টাইপস অফ ব্যাংকিং। ঠিক আছে, কয় রকমের ব্যাংকিং বা ব্যাংকিং ফেসিলিটি আমাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, এখানে আছে যেমন অনেকগুলি নাম আছে: কোর, রিটেল, হোলসেল, ন্যারো, প্যারা, ইউনিভার্সাল, অফশোর, করসপন্ডিং, গ্রিন, এমনভাবে ইউনিট, শ্যাডো, ইসলামিক, চেইন, সোশ্যাল, সবগুলি দেখব। তো চলো শুরু করি। প্রথম আমরা শুরু করব আজকে কোর ব্যাংকিং। কোর ব্যাংকিং, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাংকিং এর পার্ট, কোর ব্যাংকিং। সবার প্রথম আমরা যদি ফুল ফর্মটা দেখি, ফুল ফর্ম হয়ে যায়, ফুল ফর্ম হলো সেন্ট্রালাইজড অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ। ঠিক আছে, কোরের ফুল ফর্ম কি? সেন্ট্রালাইজড অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ। ওইটাকে আমরা বলি কোর ব্যাংকিং, যেটা সিবিএস প্ল্যাটফর্মে রান করে, যেটার ফুল ফর্ম হলো কোর ব্যাংকিং সলিউশন। ঠিক আছে, আমরা বলি কি কোর ব্যাংকিং সলিউশন, আর কোরের ফুল ফর্ম আমরা দেখলাম কি? সেন্ট্রালাইজড অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ। ঠিক আছে, এটা আমরা কি বলি? ইট ইজ এ ব্যাংকিং সার্ভিস প্রোভাইডেড বাই এ গ্রুপ অফ নেটওয়ার্ক অফ ব্যাংক ব্রাঞ্চেস where customers may access their bank accounts and perform basic transactions from any of the member branch of office. এখন কি হয়, আমরা রিয়েল টাইম যে কোনো ব্রাঞ্চের থেকে আরেক ব্রাঞ্চে আমরা টাকা ট্রান্সফার করতে পারি, ফান্ড ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, মানে একদম রিয়েল টাইমে সবকিছু হচ্ছে। আগে এসব হতো না। আগে কি হতো, যে সময় এত ইন্টারনেট ছিল না বা কম্পিউটার ছিল না, তখনও ব্যাংকিং হতো। তখন কি হতো, জাস্ট আমরা লেজার বলো বা ফাইল ম্যানেজ করা হতো তখন। আর একজন খালি একটা ব্রাঞ্চেই ব্যাংকিং এর সুবিধা নিতে পারতো। ঠিক আছে, তো ওইটা আস্তে আস্তে কি বলবো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা বলতে পারো রিভলিউশনাইজ হইলো। তো আফটার রিভলিউশনাইজেশন আমরা এখন কোর ব্যাংকিং আমরা দেখলাম, লেখাটা পড়লাম। আগে এখন কি হতো, আমরা জানি যে রিয়েল টাইমে সবকিছু হচ্ছে। রিয়েল টাইমে আমরা সব ফান্ড ট্রান্সফার করতে পারছি একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনে, ডিফারেন্ট ব্রাঞ্চে। আর অল দিস ক্যান হ্যাপেন বিকজ অফ সিবিএস। বাট আগে কি হতো, এমন হতো না। আগে খালি ফাইল ম্যানেজ করা হতো, যে সময় কম্পিউটার বা ইন্টারনেট ছিল না। তখনও ব্যাংকিং হতো, তখনও মানুষ ব্যাংকিং এর সুবিধা নিত, বাট তখন সব পেপার ওয়ার্কে হতো। ঠিক আছে, তো আস্তে আস্তে কম্পিউটার ইনভেন্ট হলো, তারপরে ইন্টারনেট। তো আমরা জানি তো একটা রিভলিউশন আসলো আফটার ইন্টারনেট। তো আস্তে আস্তে আমরা কি সিবিএস, সব ব্যাংকই সিবিএস অ্যাডাপ্ট করতে শুরু করলো। ঠিক আছে, তো সিবিএস এর ফুল ফর্ম কোর ব্যাংকিং সলিউশন, আর কোরের আপনারা সবাই ফুল ফর্মটা দেখে নেবেন। তো এটা দিয়ে আমরা কি করি, রিয়েল টাইম বেসিসে আমরা সবকিছু ব্যাংকের ট্রানজেকশন করতে পারি ফ্রম এনি ব্রাঞ্চেস। ঠিক আছে, এটাকে আমরা বলি কোর ব্যাংকিং, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা আসি রিটেল ব্যাংকিং। রিটেল ব্যাংকিং কিচ্ছু না, ইট ইজ অলসো নোন এজ এ কনজিউমার ব্যাংকিং, সরি। It is a provision of services by bank to individual consumers rather than to companies, corporation or other banks. রিটেল ব্যাংকিং মানে জাস্ট আমরা নর্মাল মানুষরা যা আমরা ব্যাংকিং করি ওইটাকে আমরা রিটেল ব্যাংকিং বলি লেমেন ভাষাতে। মানে কনজিউমার ব্যাংকিং মানে ব্যাংকস যে ইন্ডিভিজুয়াল কনজিউমাররা আছে তাদেরকে যারা যে সময় সার্ভিস প্রোভাইড করে ওইটাকে বলে আমরা রিটেল ব্যাংকিং, রাদার দেন কোম্পানিজ অ্যান্ড বিগ কর্পোরেশন, বিগ কোম্পানিজ অ্যান্ড আদার ব্যাংকস। ঠিক আছে, যে বড় বড় অ্যামাউন্টে যে ফান্ড ট্রান্সফার হয়
কোম্পানি টু কোম্পানি বা কর্পোরেশন বা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ফান্ড ট্রান্সফার বা বড় ব্যাংক ছোট ব্যাংকে লোন দেয়, তো ওইগুলিকে বলে আমরা হোলসেল ব্যাংকিং, মানে এটার উল্টা। আর একদম ছোট মাত্রায় যা ব্যাংকিং হয়, যা আমরা নর্মাল, যে আমরা ছোট কাস্টমাররা আছি বা নর্মাল কাস্টমাররা আছি যারা আমরা ব্যাংকিং করি, ওইটাকে বলি আমরা রিটেল ব্যাংকিং। ঠিক আছে। সার্ভিসেস অফার্ড ইনক্লুড সেভিং, ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্টস, মর্টগেজেস, পার্সোনাল লোন, যেগুলি এক্সাম্পল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কার লোন, হিউম্যান লোন এটসেট্রা, যা এগুলি সব নর্মাল যা আমরা ব্যাংকিং করি, রিটেল মানে স্মল কাস্টমাররা, ওইটাকে মানে আমরা রিটেল ব্যাংকিং। ঠিক এটার ভাইসি ভার্সা আমরা যদি বলি, এটা কি হোলসেল ব্যাংকিং। হোলসেল মানে খুব বড় মাত্রায়। It refers to banking service sold to large clients such as other banks, other financial institutions, ঠিক আছে, গভর্নমেন্ট এজেন্সিজ, লার্জ কর্পোরেশনস অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপার্স। ঠিক আছে, যা বড় মাত্রায় যা ব্যাংকিং হয় এটাকে বলে আমরা হোলসেল ব্যাংকিং সোজা ভাষায়। টিপিক্যাল সার্ভিসেস সোল আর মার্জার্স, একুইজিশন, কারেন্সি কনভার্সন, সবগুলো আমরা কি হোলসেল ব্যাংকিং এ বলি। যেমন আমরা কারেন্সি কনভার্সন দেখি, কারেন্সি সোয়াপ দেখি, একুইজিশন দেখি, মার্জার যা হয় ব্যাংক টু ব্যাংক, লার্জ কর্পোরেশনে লোন দেওয়া হয় বা লার্জ কর্পোরেশন লোন দিচ্ছে অন্য অন্য বাইরের থেকে অন্য ব্যাংক, যেমন এআইবি, এডিবি, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক আমরা লোন দেয়। তো ওইগুলি কি বলি আমরা সব হোলসেল ব্যাংকিং। Most standard banks offer wholesale banking services in addition to traditional retail banking services. ঠিক আছে, এবার আমরা যে বলি নেক্সট পয়েন্ট, হোলসেল ব্যাংকিং অলসো রেফার্স টু দ্য বোরোয়িং অ্যান্ড ল্যান্ডিং বিটুইন ইনস্টিটিউশনাল ব্যাংকস। সেম, ঠিক আছে, ইনস্টিটিউশনাল যা ব্যাংকস আছে তাদের ভিতরে যে লেনদেন হয় এটাকেও আমরা হোলসেল ব্যাংকিং বলি। তো আমরা রিটেল ব্যাংকিং বুঝলাম, কোর ব্যাংকিং বুঝলাম, হোলসেল ব্যাংকিং বুঝলাম। এরপর আমরা আসি প্যারা ব্যাংকিং। প্যারা ব্যাংকিং কি? প্যারা ব্যাংকিং activities are the activities carried out by the bank which are apart from its normal day-to-day activities. ঠিক আছে, দেখো ব্যাংকিং এর মেইন কাজ কি? ব্যাংকিং এর মেইন কাজ যদি বলি, টাকা ডিপোজিট নেওয়া আর লোন প্রোভাইড করা। ঠিক আছে, বাট এখন আমরা অনেক নিউজে পড়ি বা দেখি যে ব্যাংক এসুরেন্স হচ্ছে বা ব্যাংক মিউচুয়াল ফান্ড সেল করছে, ব্যাংক গোল্ড লোন সেল করছে। তো এগুলি আমরা ব্যাংকের প্রাইমারি কাজে ধরি না, বাট ব্যাংক এগুলিও করছে উইথ দ্য হেল্প অফ আদার এন্টিটিস। ঠিক আছে, বাই মার্জিং উইথ দেম। তো ওইগুলি যে আদার অ্যাক্টিভিটিসটি, ওইগুলিকে বলে আমরা যে সার্ভিসগুলি প্রোভাইড করা হয় ওইটাকে বলে আমরা প্যারা ব্যাংকিং। Para banking are the activities carried out the bank which are apart from its day-to-day activities. ঠিক আছে, নর্মাল ব্যাংকিং যা আছে ওইটাকে যদি এক সাইডে রেখে আর অন্য কাজ করছে ওইটাকে বলে আমরা প্যারা ব্যাংকিং। যেমন নর্মাল day-to-day activities involve যেমন ডিপোজিটস, উইথড্রলস, নর্মাল গিভিং ক্রেডিট এটসেট্রা। The para banking activities which can be performed by bank have been permitted by RBI. ঠিক আছে, The para banking activities are such as যেমন আমি বললাম ইন্স্যুরেন্স সেল করা, ঠিক আছে, বা বিজনেস সার্ভিস টু বিকাম, পেনশন ফান্ড ম্যানেজার হওয়া বা মিউচুয়াল ফান্ড বিজনেস, মানি মার্কেট, মিউচুয়াল ফান্ড বা এটসেট্রা। ঠিক আছে, তো প্যারা মানে একটু আলাদা কাজ। ঠিক আছে, প্যারা ব্যাংকিং ডিফারেন্ট মানে প্রাইমারি ফাংশন বা ডে টু ডে অ্যাক্টিভিটিস বাদ দিয়ে যা কাজগুলি করে ব্যাংক, ওইটাকে বলে আমরা প্যারা ব্যাংকিং। যেমন এক্সাম্পল, যেমন এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ, এইচডিএফসি লাইফ। ঠিক আছে, এগুলো। এরপর আমরা আসি প্যারা ব্যাংকিং এর পরে ন্যারো ব্যাংকিং। ন্যারো ব্যাংকিং কি? ন্যারো ব্যাংকিং ইনভলভস mobilizing the large part of the deposit in risk-free assets such as government securities. ন্যারো ব্যাংকিং কোনগুলি ব্যাংক ফলো করে বা তারা পারফর্ম করে? যে ব্যাংকগুলির মানে তারা খুব মানে যারা এনপিএ খুব বেশি হয়ে গেছে বলতে পারো, বা যেগুলি খুবই একদম নেসেন্ট স্টেজে আছে, যেগুলি ব্যাংক যারা রিস্ক নিতে চায় না, তারা কি করে? ন্যারো ব্যাংকিং প্র্যাকটিস করে। ঠিক আছে, ন্যারো ব্যাংকিং মানে রিস্ক ফ্রি অ্যাসেট যা আছে ওইগুলির উপরে তারা টাকা বলতে পারো টাকা স্পেন্ড করে। ঠিক আছে, যেমন সাচ এস গভর্নমেন্ট সিকিউরিটিজ। ঠিক আছে, এখানে ডিপোজিট করা হয় রিস্ক ফ্রি অ্যাসেট সাচ এস গভর্নমেন্ট সিকিউরিটি, যেখান থেকে মানে শিওর শর্ট যে টাকা আসবে, এনপিএ হবে না। ঠিক আছে, এর জন্য ন্যারো ব্যাংকিং করা হয়।
ঠিক আছে, যেগুলি ব্যাংক মনে করে যে আমরা খুব নেসেন্ট স্টেজে আছি বা আমরা খুব এনপিএ বেড়ে গেছে, তো তারা কি করে, ন্যারো ব্যাংকিং অপ্ট করে। ঠিক আছে, the banks in India particularly implement the narrow banking, investing in CRR and SLR. CRR SLR এর ভিতরে ইনভেস্ট করেও narrow banking করা হয়। ঠিক আছে, narrow banking in narrow sense helps the banks to reduce the non-performing assets, যা একটু আগে বললাম। ঠিক আছে, non-performing assets যা আছে ওইগুলিকে রিডিউস করতে বা ব্যাংকের উপরে থেকে বার্ডেন কমাতেও ন্যারো ব্যাংকিং হেল্প করে। তো যে ব্যাংক রিস্ক ফ্রি ব্যাংকিং করতে যায় তারা কি করে, ন্যারো ব্যাংকিং অপ্ট করে, আর ওই ব্যাংকিংটাকে বলে আমরা ন্যারো ব্যাংকিং। নেক্সট যদি আসি ইউনিভার্সাল ব্যাংকিং, ঠিক উল্টা অফ ন্যারো ব্যাংকিং। ঠিক আছে, ন্যারো ব্যাংকিং। ন্যারো ব্যাংকিং যাতে একটা লিমিটেড কাজ করে, ইউনিভার্সাল ব্যাংক মানে সবগুলি কাজ করবে, just vice versa of narrow banking. Universal banking is a system in which banks provide a wide variety of comprehensive financial services, including those tailored to retail and investment services. Universal banking combines the service of a commercial bank and an investment bank. দোনোটা করতে পারে, providing all services from within one entity. মানে একটা ব্যাংক সবগুলি কাজ করবে, কমার্শিয়াল কাজ, ইনভেস্টমেন্ট কাজ, রিটেল, ইনভেস্টমেন্ট সবগুলি। ঠিক আছে, ওইটাকে বলে আমরা ইউনিভার্সাল ব্যাংক। দিস সার্ভিসেস ক্যান ইনক্লুড, যেমন সাম এক্সাম্পল, ডিপোজিটস অ্যাকাউন্টস, এ ভ্যারাইটি অফ ইনভেস্টমেন্ট সার্ভিসেস, মে ইভেন প্রোভাইড ইন্স্যুরেন্স সার্ভিসেস। ঠিক আছে, ডিপোজিট অ্যাকাউন্টস উইদিন ইউনিভার্সাল ব্যাংক মে ইনক্লুড সেভিং অ্যান্ড চেক। ঠিক আছে, যা দেখলাম মানে যে একটা ব্যাংক সবগুলি কাজ করবে, প্যারা, নেরো, সব, ওইগুলিকে বলে আমরা ইউনিভার্সাল ব্যাংক। মানে সব কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইড করা হয় ইউনিভার্সাল ব্যাংকিং দিয়ে। ঠিক আছে, জাস্ট অপোজিট অফ ন্যারো ব্যাংক। এরপর আমরা আসি অফশোর ব্যাংক বা অফশোর ব্যাংকিং কি। অফশোর ব্যাংক বলতে পারো, অফশোর মানে অফশোর মানে শোরের থেকে একটু দূরে। ঠিক আছে, নামটা দিয়ে যদি আমরা বুঝতে চেষ্টা করি, অফশোর ব্যাংকিং আমি যদি ডেফিনেশন দেখি, অফশোর ব্যাংক ইজ এ ব্যাংক লোকেটেড আউটসাইড দ্য কান্ট্রি অফ রেসিডেন্স অফ দ্য ডিপোজিটর, টিপিক্যালি এ লো ট্যাক্স ফর ট্যাক্স হেভেন কান্ট্রি। ঠিক আছে, অফশোর ব্যাংকিং যদি বলো সিম্পলি, অফশোর ব্যাংকিং কোন জায়গায় হয়, ইকোনমিক্যালি স্পেশাল জোন। ঠিক আছে, ইকোনমিক্যালি স্পেশাল জোনে যে ব্যাংকিংটা হয় ওইটাকে বলে আমরা অফশোর ব্যাংকিং। দেখো, আর অফশোর ব্যাংকিং কোন কোন ব্যাংক করতে পারে, যারা অল টাইপ অফ কারেন্সি অ্যাকসেপ্ট করতে পারে। ঠিক আছে, যে কোনো ডেভেলপমেন্ট করার জন্য বা ফরেন যে ইনভেস্টমেন্ট আছে ওইটাকে ইনক্রিজ করার জন্য গভর্নমেন্টে কি করে, ইসিজি বা ইসিজেড বলতে পারো, ইকোনমিক স্পেশাল, এটা আমি ভুল লেগে দিলাম, স্পেশাল ইকোনমিক জোন। ঠিক আছে, এটা ঠিক, স্পেশাল ইকোনমিক জোন তারা বানায়। ঠিক আছে, যেটার ভিতরে ট্যাক্স ফ্রি, ট্যাক্স একদম ফ্রি থাকে। ঠিক আছে, বাই হুইচ দ্য আউটসাইড, মানে বলতে পারো যে বাইরের যে কোম্পানিরা আছে তারা এখানে এসে ইনভেস্টমেন্ট করতে পারে। ঠিক আছে, কেন কি অনেক লুক্রেটিভ বিজনেস থাকে, ট্যাক্স থাকে না বা খুব লো ট্যাক্সে তাদেরকে কাজ করতে দেওয়া হয়। তো কারেন্সি কি করা হয়, বাইরের কারেন্সি আমরা দেশে আসে। ঠিক আছে, আর যে ডিপোজিটার তার কান্ট্রি আর আলাদা থাকবে, তার টাকা স্পেশাল ইকোনমিক জোন ডিপোজিট হচ্ছে, এর জন্য এটাকে বলে অফশোর ব্যাংকিং, মানে তার শোরের থেকে আলাদা, অফশোর। ঠিক আছে, তো অফশোর ব্যাংক ইজ লোকের আউটসাইড দ্য কান্ট্রি অর রেসিডেন্ট ডিপোজিটার, টিপিক্যালি লো ট্যাক্স ফর ট্যাক্স হেভেন কান্ট্রি। ঠিক আছে, এগুলি সাম এক্সাম্পল, দরকার নেই এগুলি। আর এটা বলতে পারো, দিস উইল অ্যান অ্যাডভান্টেজ ফর রেসিডেন্ট ইন এরিয়াস, মানে যে জায়গাতে স্পেশাল ইকোনমিক জোন বানানো হয় তাদের যে আশেপাশে এরিয়াতে যে রেসিডেন্টস আছে তাদেরও অনেক একটা কি বলতে পারো হেল্প হয়। কেন কি তারাও কি হয়, এটা দিয়ে কি হয়, ইনকাম জেনারেট হয় বা বলতে পারো এমপ্লয়মেন্টও আসে। ঠিক আছে, ফর দ্য রেসিডেন্ট নিয়ার বাই দিস স্পেশাল ইকোনমিক জোন, যেখানে অফশোর ব্যাংকিং হয়। কেন ওইখানে ডেভেলপমেন্ট হবে, বাইরের কোম্পানি ইনভেস্ট করবে, বলতে পারো ফরেন কারেন্সি আসছে আর ডেভেলপমেন্ট হচ্ছে, তো
অবভিয়াসলি জব ক্রিয়েশনও হবে, আর রেসিডেন্টসরা কি অ্যাডভান্টেজ পায় একটু, তারা মানে বলতে পারো দে ক্যান ইমপ্রুভ দেয়ার লাইভলিহুড বাই ডুইং by doing the jobs in special economic zone. Where এখানে এখানে লেখা আছে যেমন, this will be an advantage for resident in areas where there is a risk no risk of political turmoil, who fear their assets may be frozen or seized or disappear. ঠিক আছে, some other offshore bank can provide higher interest rate than the banks in home country. এটা দরকার নেই। তো যা বলো অফশোর ব্যাংকিং কোন কোন জায়গায় হয়, স্পেশাল ইকোনমিক জোনে, যেটাতে ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট হলে কি হয়, আশেপাশে যে রেসিডেন্টসরা আছে তাদেরও অনেক হেল্প হয়, তারা এমপ্লয়মেন্ট পায়, তারা লাইভলিহুড বাড়ে, আর আমার যে দেশে স্পেশাল ইকোনমিক জোন করা হয় ওই দেশেরও লাভ হয়, বাইরের কারেন্সি আসে দেশে। তো আর যে কোম্পানিজরা ইনভেস্ট করে তাদেরও লাভ হয়, তারা কি লো ট্যাক্সে ইনভেস্ট করতে পারে। তো অফশোর ব্যাংকিং ইজ এ very viable বলতে পারো বা গুড টাইপ অফ ব্যাংকিং। এবার আমরা আসি সাম ডিসঅ্যাডভান্টেজ অফ অফশোর ব্যাংকিং। যেমন অফশোর ব্যাংক অ্যাকাউন্টস আর সামটাইম লেস ফাইন্যান্সিয়াল সিকিউর থাকে। ইন এ ব্যাংকিং ক্রাইসিস উইচ সেভড দ্য ওয়ার্ল্ড ইন 2018, হ্যাঁ, যদি ক্রাইসিস হলে যে দেশে টাকা সব পুল করা হয়েছিল কোম্পানিজরা, যদি ওই দেশে ক্রাইসিস আসে তাদের বিজনেসও লস হয়। এগুলি সাম ডিসঅ্যাডভান্টেজ অফ অফশোর ব্যাংকিং। ঠিক আছে, some savers lost their fund that were not insured by country in which they were deposited. ঠিক আছে, যদি কোনো এমন ক্রাইসিস হয় তখন একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে অফশোর ব্যাংকিং এ, কার, বাইরের কোম্পানিজরা। এবার আসি আমরা করেসপন্ডেন্ট ব্যাংকিং। করেসপন্ডেন্ট ব্যাংকিং কিচ্ছু না, এই লাইনটা একটু ভুল, দেখবেন না, জাস্ট ইগনোর করবেন, এখান থেকে পড়বেন। দিস টাইপ অফ ব্যাংকিং ইজ প্রিভেলেন্ট and is considered the most profitable way of doing business. প্রিভেলেন্ট কেন, এটা বলতে পারো ওয়ার্ল্ডের সব কান্ট্রি এটাকে ফলো করে করেসপন্ডেন্ট ব্যাংকিং। করেসপন্ডেন্ট ব্যাংকিং মানে কি, মানে মনে করো একটা পিএনবি ব্যাংক আছে, তাদের একটা স্পেশালি একটা এরিয়াতে তাদের কোনো ব্রাঞ্চেস নাই, আর এই এরিয়াটা খুবই দূরে। তো তারা কি এখন ব্যাংকিং ফেসিলিটি দেবে না, ওই জায়গাতে দেবে। তারা কি করবে, করেসপন্ডেন্ট হায়ার করবে, যে কি করবে পিএনবি যত সব ব্যাংকিং ফেসিলিটি আছে ওই এরিয়াতে প্রোভাইড করবে। ঠিক আছে, অন বিহাফ অফ পিএনবি। ঠিক আছে, দে উইল ওয়ার্ক এজ অ্যান এজেন্ট বা বলতে পারো করেসপন্ডেন্ট। ঠিক আছে, তো পিএনবি কি করছে, করেসপন্ডেন্ট ব্যাংকিং করছে। ঠিক আছে, যে জায়গাতে তাদের ব্যাংক ব্রাঞ্চেস নাই, বাট তবুও তারা এজেন্ট নিয়ে বা করেসপন্ডেন্ট নিয়ে কি করছে, ওই জায়গাতে তারা ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করছে, ওইটাকে বলি করেসপন্ডেন্ট ব্যাংকিং। This type of banking is prevalent and considered the most profitable. In such type of banking, the bank does not have any physical presence or any limitation, যা বললাম, in the permission of operation. Physical presence না থাকলেও তারা কি করে, ব্যাংকিং এজেন্ট সিলেক্ট করে, আর এজ এ করেসপন্ডেন্ট তারা কি করে, on behalf of the bank they provide banking services on that particular region. It acts as a banking agent for a home bank. ঠিক আছে, ওইটা কি বলে আমরা করেসপন্ডেন্ট, আর যে করে বা যে ব্যাংকে ব্যাংকিংটা যে ব্যাংকিং সার্ভিসটা দিচ্ছে ওইটাকে বলে করেসপন্ডেন্ট ব্যাংকিং। ঠিক আছে, তো করেসপন্ডেন্ট ব্যাংকিংও বুঝলাম। এখন আমরা আসি গ্রিন ব্যাংকিং। গ্রিন ব্যাংকিং কিছু না, মিনস প্রমোটিং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিসেস। ঠিক আছে, গ্রিন ব্যাংকিং মানে বলে না জিরো কার্বন ব্যাংকিং করব বা পেপারলেস ব্যাংকিং করব ফর ওয়েলবিং অফ আওয়ার এনভায়রনমেন্ট, ওইটাকে বলে আমরা গ্রিন ব্যাংকিং, মিনস প্রমোটিং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্র্যাকটিসেস। এক্সাম্পল, ইউজিং অনলাইন ব্যাংকিং, যেটা খুব এখন প্রিভেলেন্ট। ঠিক আছে, ইনস্টেড অফ ব্রাঞ্চ ব্যাংকিং, অ্যাভয়েড মাচ পেপার ওয়ার্ক, ওইটাই গ্রিন ব্যাংকিং। গ্রিন ব্যাংকিং এ বলতে পারো প্রোডাক্ট সেম, গিভিং লোনস টু প্রজেক্টস হুইচ আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। মেনলি এটা ফোকাস থাকে এনভায়রনমেন্ট নিয়ে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যা প্রজেক্টস আছে ওইটাতে যা লোনস দেওয়া হয় ওইটাকে আমরা বলতে পারি গ্রিন ব্যাংকিং এর প্রোডাক্ট।
ডিসঅ্যাডভান্টেজ বলতে আরো সিকিউরিটি কনসার্নস থাকে, যেমন হ্যাকিং হতে পারে, কেন কি সব অনলাইন হয় ওইটাতে, পেপার ওয়ার্ক খুবই কম হয়, তো হ্যাকিং হওয়ার একটা কনসার্ন থাকে, তো ওইটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এইটাই গ্রিন ব্যাংকিং, জাস্ট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাংকিং বলতে পারো গ্রিন ব্যাংকিং। এবার নেক্সট আমরা আসি, রিটেল ব্যাংকিং তো বললাম। হ্যাঁ, রিলেশনশিপ ব্যাংকিং কি? রিলেশনশিপ ব্যাংকিং যদি আমরা দেখি, ইন in such type of banking the major needs of the customers are understood by the bank and accordingly banking services are provided to the individual. রিলেশনশিপ ব্যাংকিং মানে যদি ব্যাংক মনে করে যে এই কাস্টমারটা খুবই মানে এই কাস্টমার থেকে আমরা খুব প্রফিট হবে, ওই কাস্টমারকে আমি ছাড়তে যাব না, ঠিক আছে, হাত ছাড়া যাতে না হয়, তখন আমরা কি করি, রিলেশনশিপ ব্যাংকিং প্র্যাকটিস করা হয়। মানে ওই কাস্টমার, পার্টিকুলারলি একটা কাস্টমারের কি নিডস আছে, বা মনে করো অন্য ব্যাংকের থেকে সব লোন নিজের ব্যাংকে নিয়ে আসবে, বা সব কিছু অ্যাকাউন্ট সেভিং সব এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে আমার মানে ওই ব্যাংকে ট্রান্সফার করাতে যাচ্ছে, তখন তারা কি করে, রিলেশনশিপ ব্যাংকিং প্র্যাকটিস করে। কাস্টমারের সাথে ভালো রিলেশনশিপ বন্ডিং ফর্ম করা হয়, এরপরে আস্তে আস্তে কি হয়, কাস্টমারের সব কিছু, বা বলতে পারো অন্য ব্যাংকে যা যা আছে সব কিছু আস্তে আস্তে নিজের ব্যাংকে ট্রান্সফার করে নেয়, ঠিক আছে, ওইটাকে বলে আমরা রিলেশনশিপ ব্যাংকিং। ওটার জন্য আরএম থাকে, রিলেশনশিপ ম্যানেজারও থাকে, যে সবগুলি এগুলি কাজ দেখে, ঠিক আছে। তো এই টাইপ অফ ব্যাংকে কি হয়, মেজর নিডস অফ কাস্টমার আর আন্ডারস্টুড বাই দ্য ব্যাংক অ্যান্ড অ্যাকর্ডিংলি ব্যাংকিং সার্ভিস আর প্রোভাইডেড, ঠিক আছে, বলতে পারো এটা একটা লুক্রেটিভ বিজনেস। Banks get to know if the customer is credit worthy since they have to gather information about his customer. তো তারা কি করে, সব ইনফরমেশন গ্যাদার করে, এটা কি ক্রেডিট ওয়ার্থি কাস্টমার নাকি না। তো যদি ক্রেডিট ওয়ার্থি কাস্টমার হয় তো তাদের সাথে রিলেশনশিপ বন্ড বানিয়ে রিলেশনশিপ ব্যাংকিং করা হয়। এবার যদি আসি অনলাইন ব্যাংকিং, খুবই ইজি, অনলাইন বা ভার্চুয়াল ব্যাংকিং বলতে পারো, ঠিক আছে। ইট ইজ অ্যান ইলেকট্রিক পেমেন্ট সিস্টেম দ্যাট enables customer of a financial institution to conduct financial transactions on a website operated by institutions such as retail virtual bank, ঠিক আছে। অনলাইন ব্যাংকিং এত একটা কিছু বলতে তো আমার আশা করি বলতে লাগবে না, অনলাইন যা যা আমরা করছি, ঠিক আছে, মোবাইল দিয়ে ব্যাংকিং করছি, ঠিক আছে, এরপরে পেমেন্ট গেটওয়ে ইউজ করছি, ইউপিআই, সবগুলি অনলাইন ব্যাংকিংয়ে পড়ে, ঠিক আছে। এটিএমও বলতে পারো অনলাইন ব্যাংকিং, রিয়েল টাইমে হচ্ছে সব কিছু, আর সব কিছু হচ্ছে কোর ব্যাংকিংয়ের জন্য, ঠিক আছে, রিয়েল টাইম বেসিসে। তো আজকে এতটুকুই থাক, আমরা পরে আরও ব্যাংকিং টাইপস অফ ব্যাংকিং আছে ওইগুলি দেখবো নেক্সট পার্টে। তো আজকে এতটুকু থাক, সবাই যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন ফর ফার্দার নোটিফিকেশন। আমরা এইভাবে আস্তে আস্তে আমাদের ব্যাংকিং সিরিজটা শেষ করব। আশা করি সবাই সাপোর্ট করবেন, ঠিক আছে। আজকের জন্য টাটা।